নমস্কার। আজকাল ভীষণ যান্ত্রিক গোলযোগ হয়, অনেক সময় বুঝতেও পারি না যে আমাকে শোনা যাচ্ছে কিনা, কিন্তু এখন ধরে নিচ্ছি যে আমাকে আপনারা শুনতে পাচ্ছেন এবং আমি সেজন্য আমার বলা আহ, শুরু করব। আমার আজকের বলবার বিষয়, আপনারা সকলেই জানেন যে আমার আজকের বলবার বিষয় হচ্ছে আহ, সত্যজিৎ রায়ের বিজ্ঞান ভাবনা। এই হচ্ছে আমার বলবার বিষয়। সত্যজিতের বিজ্ঞান ভাবনা নিয়ে আমি কথা বলবো। আমি ধরে নিচ্ছি যে আপনাদের মধ্যে ছাত্রছাত্রী অনেকে রয়েছেন, ফলে আমি খানিকটা ছাত্রছাত্রীদের কথা ভেবেও আজকের বলাটাকে সাজাবো বা আজকের বলাটাকে বলবার চেষ্টা করব। সত্যজিতের বিজ্ঞান ভাবনার কথা বলতে গেলে আমাকে সত্যজিতের একেবারে শেষের দিকের একটা ছবির কথা বলে শুরু করতে হবে। ছবিটার নাম আপনারা সকলেই জানেন, আগন্তুক। এই আগন্তুক ছবিতে সত্যজিৎ তার পরিণত বয়সে তার পারিপার্শ্বিক সম্পর্কে যে সমস্ত চিন্তা ভাবনা করেছিলেন তা প্রায় দার্শনিক প্রত্যয়ের মতোই উৎপল দত্ত তার মুখ দিয়ে তিনি বলিয়েছিলেন। এবং সেখানে আমরা দেখতে পাই যে আগন্তুকে দুটো ভিন্ন সভ্যতার কথা বলা হচ্ছে। একটা উন্নত প্রযুক্তি নির্ভর আধুনিক সভ্যতা, আর অন্যদিকে আগন্তুক যিনি হঠাৎ এসে হাজির হয়েছেন অনেক দিন পরে তার ভাগ্নির বাড়িতে। তিনি এসে মনে করিয়ে দিচ্ছেন যে এই প্রযুক্তি নির্ভর যুদ্ধবাজ একরৈখিক সময়ের ধারণায় বিশ্বাসী বিজ্ঞানবাদী সভ্যতার বিপ্রতীপে আর এক মানব সভ্যতার ইতিকথা আমাদের স্মরণ করা উচিত, যেখানে আমরা খুব প্রাথমিকভাবে পুরনো প্রাচীন সভ্যতাকে দেখতে পাই। যে প্রাচীন সভ্যতা হয়তো গুহাকেন্দ্রিক সভ্যতা, কিন্তু সেই সভ্যতারও নিজস্ব একটা বিজ্ঞানের ধারণা ছিল, তার নিজস্ব একটা সভ্যতার ধারণা ছিল। এটা আগন্তুক ছবিতে দুটো সভ্যতার ধারণাকে তুলে ধরা হয়, একটা আধুনিক সভ্যতা এবং তারই প্রতিস্পর্ধী হিসেবে আরেকটা সভ্যতার কথা, আরেকটা জীবনযাপনের কথা, যে জীবনযাপন প্রকৃতি সংলগ্ন, প্রকৃতি নির্ভর। কিন্তু সেই প্রকৃতি সংলগ্ন, প্রকৃতি নির্ভর মানবগোষ্ঠী এক ধরনের বিজ্ঞান চিন্তায় বিশ্বাস করত। সত্যজিৎ তার জীবনের একেবারে শেষের দিকে এসে এই রকম কথা কেন ভাবলেন, কেনই বা বলতে চাইলেন, এর শুরু কোথায়, সেটাই আমরা আজকে একটু বোঝবার বা ভাববার চেষ্টা করব। এটা বলবার জন্য আমাকে বেছে নিতে হবে সত্যজিতের একটি চরিত্র। সেই চরিত্রটিকে আপনারা সবাই মোটামুটি চেনেন, প্রফেসর শঙ্কু সেই চরিত্রের নাম। 60-এর দশকে যখন সন্দেশ পত্রিকা আবার নতুন করে প্রকাশিত হতে শুরু করলো, তখন সেই সন্দেশ পত্রিকার জন্যই সত্যজিৎ প্রথম তার শঙ্কু কাহিনী বোমযাত্রীর ডায়েরি রচনা করেছিলেন। কিন্তু এই যে শঙ্কু প্রথম রচনা করলেন সত্যজিৎ, পরে আমরা দেখতে পাব যে আস্তে আস্তে শঙ্কু চরিত্রের পরিবর্তন হচ্ছে। প্রথম যা ভেবেছিলেন সত্যজিৎ আর পরে শঙ্কু যে চেহারা নিল, তার মধ্যে অনেক পার্থক্য আছে। এবং সত্যজিতের আঁকা যদি আপনারা খেয়াল করেন, শঙ্কু এঁকেছেন সত্যজিৎ, সেই আঁকা যদি আপনারা খেয়াল করেন তাহলে দেখবেন যে শঙ্কুর চেহারাও যেন বদলে যাচ্ছে। প্রথম দিকের শঙ্কু অত্যন্ত রাগী, সে তার চাকরকে নশাস্ত্র দিয়ে অনেকবার হাঁচায় এবং হেঁচে তার প্রাণ ওষ্ঠাগত হয়। কিন্তু পরে আমরা দেখতে পাবো যে আস্তে আস্তে শঙ্কু যেন বদলে যাচ্ছে, শঙ্কু আর রাগী নয়। সত্যজিৎ একটি সাক্ষাৎকারে 1982 সালে আকাশবাণীতে তার সাক্ষাৎকার গ্রহণ করেছিলেন অমিত চক্রবর্তী এবং শঙ্করসন রায়। তাদেরকে সত্যজিৎ একটি সাক্ষাৎকারে বলেছিলেন, আমি সত্যজিৎ কি বলেছিলেন সেটা একটু পড়ে শোনাচ্ছি। শঙ্কু যদিও
ডায়েরি লিখছে এবং আপাতদৃষ্টিতে তাকে সিরিয়াস বলে মনে হবে, কিন্তু তার প্রথম যে ইনভেনশন, যে নস্যাস্ত্র, স্নাফ গান, নস্যির বন্দুক, সেটা মারলে মানুষকে কতবার যেন 56 বার হাঁচতে হবে, এই ধরনের ব্যাপারগুলো ছিল। সেটা লেখার পরে কিন্তু ক্রমে ক্রমে শঙ্কু সিরিয়াস হয়ে গেছে। শঙ্কু সিরিয়াস হয়ে গেছে কেননা ওইটা লেখার পরে আমি ভীষণভাবে বিজ্ঞান সংক্রান্ত কাগজপত্র, বইপত্র পড়তে আরম্ভ করেছিলাম। সত্যজিতের এই স্বীকারোক্তি থেকে বোঝা যায় যে শঙ্কু চরিত্রের মধ্যে একরকম পরিবর্তন সত্যজিৎ এনেছেন, এবং সেই পরিবর্তন সত্যজিৎ নিয়ে আসছেন তার কারণ তিনি বিজ্ঞানের নানা বিষয় নিয়ে পড়াশোনা করছেন। সেটা খুব গুরুত্বপূর্ণ তার কাছে, এবং শঙ্কুকে আস্তে 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 তিনি বদলে দিচ্ছেন, শঙ্কুর চরিত্র বদল করছেন। শঙ্কু খুব গুরুত্বপূর্ণ বিজ্ঞানের দর্শনকে প্রকাশ করার মতো একটি চরিত্র হয়ে উঠছে। এবং ওই যে সত্যজিৎ তার আগন্তুকে তার জীবনের শেষ পর্বে বিজ্ঞান দর্শন সম্পর্কে, বিজ্ঞান ভাবনা সম্পর্কে যে কথাগুলো বলছিলেন, সেই কথাগুলো যেন শঙ্কু চরিত্রের মধ্য দিয়ে আস্তে আস্তে আমরা বলবো প্রকাশিত হয়েছে। প্রথম শঙ্কু আর পরিণত শঙ্কু সম্পূর্ণ আলাদা। সত্যজিৎ যখন তার এই শঙ্কু চরিত্রটি সৃষ্টি করছেন, আপনারা জানেন যে সেই সময় ভারতবর্ষ স্বাধীন হয়েছে। ভারতবর্ষ স্বাধীন হবার পর আমরা খেয়াল করে দেখেছি যে আমাদের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু তিনি ভাববার চেষ্টা করছেন যে স্বাধীন ভারতকে কিভাবে গড়ে তুলতে হবে, এবং এই গড়ে তোলবার কথা ভাবতে গিয়ে তিনি বলবেন সায়েন্টিফিক টেম্পারামেন্টের কথা। এক ধরনের বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি আমাদের জনগোষ্ঠীর মধ্যে নিয়ে আসতে হবে, এবং সেই বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি ছাড়া আমাদের জনগোষ্ঠী এবং আমাদের দেশ স্বাবলম্বী হবে না। ফলে বিজ্ঞানের ক্ষেত্রে, বিজ্ঞান সম্বন্ধে জওহরলালের একটা খুব গভীরতর বলতে পারা যায় যে রাজনৈতিক এবং রাষ্ট্রনৈতিক পরিকল্পনা আছে। এই পরিকল্পনা থেকেই জওহরলাল পঞ্চবার্ষিকী পরিকল্পনাগুলো করেন, বিজ্ঞানীদের সাহায্য নেন, এ দেশে নদী বাঁধ তৈরি হয়, তারপর একটা সময় সবুজ বিপ্লবের প্রসঙ্গ আসে। মনে করা হয় যে উচ্চ ফলনশীল বীজ ব্যবহার করে খুব দ্রুত আমরা জমিতে প্রচুর পরিমাণে ফসল উৎপাদন করব। এই সময় দেখা যায় যে মহাকাশ গবেষণা ভারতবর্ষের বাইরে, মূলত দুটো দেশ আমেরিকা এবং রাশিয়া, তারা এই মহাকাশ গবেষণা করছে, এবং মহাকাশ গবেষণায় প্রচুর পরিমাণে অর্থ ব্যয় হচ্ছে, এবং মহাকাশ গবেষণা তাদের এক ধরনের বলা যেতে পারে তারা রাষ্ট্রনৈতিকভাবে জয়লাভ করবে, এই রকম তারা ভাববার চেষ্টা করছে। এইভাবে যখন বিজ্ঞানের একটা ঘরানা তৈরি হচ্ছে, যে ঘরানাটা মনে করিয়ে দিচ্ছে মানুষকে যে বিজ্ঞান যেন সর্বরোগহর, বিজ্ঞান যেন প্রকৃতির যা কিছু সীমাবদ্ধতা তাকে অতিক্রম করে যেতে পারে, বিজ্ঞান যেন প্রকৃতির ওপর মানুষকে জয়ী করে, এবং মানুষকে জয়ী শুধু করে না, মানুষকে সর্বসুখ সে প্রদান করতে পারে, সে সবুজ বিপ্লব এনে দিতে পারে। ফলে রাষ্ট্র বিজ্ঞানের সবজান্তা একটা চরিত্র তৈরি করবার চেষ্টা করছে। এই যে সবজান্তা একটা চরিত্র তৈরি করার চেষ্টা করছে, এইটা আমাদের খেয়াল রাখতে হবে যে এইটাকে কিন্তু অস্বীকার করা হচ্ছে। অস্বীকার কে করছেন? না, অস্বীকার করছেন সত্যজিৎ স্বয়ং। সত্যজিৎ বলবার চেষ্টা করছেন, সত্যজিৎ ভাববার চেষ্টা করছেন যে বিজ্ঞান কি সত্যিই সবজান্তা? বিজ্ঞান কি সত্যিই সবকিছু জানে? এইটা সত্যজিতের খুব প্রাথমিক প্রশ্ন। তাহলে আমি আবারও খেয়াল করিয়ে দিচ্ছি যে সত্যজিতের শেষের দিকের ছবি আগন্তুকে, সত্যজিতের যিনি মুখপাত্র, যার চরিত্রে অভিনয় করছেন উৎপল দত্ত, তিনি আধুনিক, যুদ্ধমুখী, নগরকেন্দ্রিক, প্রযুক্তি নির্ভর বৈজ্ঞানিক সভ্যতাকে প্রশ্ন করছেন, এবং প্রশ্ন করে খেয়াল করিয়ে দিচ্ছেন যে আমাদের আদিম মানুষেরও, আমাদের গুহাবাসী মানুষেরও নিজস্ব একটা সভ্যতার ধারণা ছিল, এবং সেই সভ্যতার ধারণা এই রকম যুদ্ধমুখী, মারমুখী
যে প্রযুক্তি নির্ভর বৈজ্ঞানিক সভ্যতার ধারণা তার থেকে আলাদা। এর পাশাপাশি আমি খেয়াল করিয়ে দিচ্ছি যে স্বাধীনতার পরে ভারতবর্ষে একরকম করে বিজ্ঞান ভাবনা তৈরি হচ্ছিল, যে বিজ্ঞান ভাবনা রাষ্ট্রকেন্দ্রিক, রাষ্ট্র নিয়ন্ত্রিত এবং এক ধরনের প্রগতির ধারণায় বিশ্বাস করে, এবং বিজ্ঞান ও প্রযুক্তির সাহায্যে সব কিছু থেকে আমরা মুক্তি পেতে পারি, একটা সর্বরোবহর ব্যবস্থা তৈরি হতে পারে, এই রকম একটা ধারণা তৈরি হচ্ছিল। সত্যজিৎ সারা জীবন ধরে মনে করতেন যে এই রকম সর্বরোবহর সবকিছু থেকে মুক্তি দিতে পারে, প্রকৃতিকে জয় করতে পারে, এই রকম বিজ্ঞানের ঘরানা আমাদের অনেক সময় ক্ষতি করে। ফলে সত্যজিৎ একটা বিশেষ বিজ্ঞান দর্শনে বিশ্বাস করতেন। তিনি মনে করতেন যে বিজ্ঞানের সঙ্গে যেখানে পুঁজির বন্ধুত্ব হয়, সম্পদের বন্ধুত্ব হয়, অর্থলোভের বন্ধুত্ব হয়, সেখানে বিজ্ঞান তার যে সাধনার জায়গা, সেই সাধনার জায়গা থেকে বিচ্যুত হয়ে বিজ্ঞান প্রায় প্রকৃতি ধ্বংসকারী ম্যাজিক কল্প একটা চরিত্র হয়ে ওঠে। এইবার আমি আস্তে আস্তে খেয়াল করব যে শঙ্কু চরিত্রের মধ্যে ক্রমশ প্রথম যে শঙ্কু চরিত্র সত্যজিৎ তৈরি করছেন, আস্তে আস্তে যখন শঙ্কু চরিত্রের মধ্যে নানা রকম পরিবর্তন সাধিত হচ্ছে, তখন সত্যজিৎ দেখানোর চেষ্টা করছেন যে এই সবজান্তা বিজ্ঞানের যে জগৎ, এই সবজান্তা বিজ্ঞানের জগৎটা আসলে মানুষের ক্ষেত্রে খুব প্রাণঘাতী, মানুষের ক্ষেত্রে খুব বিধ্বংসী একটা জগৎ। আমি সত্যজিতের এবার আরেকটা ছবির কথা আপনাদের খেয়াল করিয়ে দেব। ছবিটার নাম হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। এই ছবিটার কথা বলে, এই কাঞ্চনজঙ্ঘার মধ্যে আসলে খুব গুরুত্বপূর্ণভাবে একটা কথা ছিল, যে কথাটা আগন্তুকে পরে সত্যজিৎ আলোচনা করেছিলেন, কাঞ্চনজঙ্ঘাতে সেটা আরেক রকম ভাবে আগেই ফিরে এসেছিল। কাঞ্চনজঙ্ঘা ছবিতে আমরা একজন পক্ষী বিশারদকে পাই, পক্ষী পরিদর্শককে পাই, যিনি পাখিদের যাত্রাপথ অনুসরণ করেন, যিনি খোঁজ করেন পরিযায়ী পাখিরা দূর দেশ থেকে কিভাবে এক জায়গা থেকে অন্য জায়গাতে এসে হাজির হয়। সেখানে একটি ছেলেকে তিনি কতগুলো কথা বলেন। এই ছেলেটি এক অর্থে বেকার, টিউশনি করে, চাকরি খুঁজছে। সেই ছেলেটিকে নিয়ে তিনি আস্তে আস্তে কুয়াশা ঘেরা, মেঘে ঢাকা হিমালয়ের শৈল শহর দার্জিলিং, তার যে ম্যাল, সেখানে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে বলেন যে এই যে এত নিউক্লিয়ার বম তৈরি হচ্ছে, এই যে এত বিজ্ঞানের সাংঘাতিক পরীক্ষা নিরীক্ষা হচ্ছে, এক সময় কি হবে জানো, যে পাখিরা এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারত, তারা এক সময় তাদের যাত্রাপথ ভুলে যাবে, পথ ফেলবে হারিয়ে। তারপর হতেই পারে যে তারা আকাশ থেকে টুকটুক টুকটুক করে খসে পড়বে, খসে পড়বেই পৃথিবীর বুকে মৃত। এখন এই যে এই কথাটা বলেন ওই পক্ষী পরিদর্শক, তিনি যেন এই পাখিদের জগৎ এবং বিজ্ঞানের জগৎ, খেয়াল করে দেখবেন এখানে আরেকটা খুব গুরুত্বপূর্ণ কথা সত্যজিৎ বলবার চেষ্টা করছেন, যে মানুষের বিজ্ঞান এবং মানুষের প্রযুক্তি সবসময় মানুষের সুখ স্বাচ্ছন্দ্যের দিকে তাকিয়ে থাকে, মানুষের সুখ স্বাচ্ছন্দ্যই তার লক্ষ্য। পাখিদের কি হচ্ছে, পাখিরা ধ্বংস হয়ে যাচ্ছে কিনা, প্রকৃতি ধ্বংস হয়ে যাচ্ছে কিনা, এটা বিজ্ঞানের যারা মানব কেন্দ্রিক জয়যাত্রার রূপকার, তারা কখনোই এই প্রকৃতির জগৎ, পাখিদের জগৎ, না মানুষের জগৎ, এগুলোকে গুরুত্ব দেন না। সত্যজিৎ এটা খেয়াল করিয়ে দিচ্ছেন, এবং কাঞ্চনজঙ্ঘা ছবিতে আসলে মানুষের বিজ্ঞান, যে বিজ্ঞান প্রকৃতিকে ধ্বংস করে, তার কথা উঠে আসছে। এখন এই যে সত্যজিৎ এই কথাগুলো বলছিলেন, এই কথাগুলো আসলে সত্যজিতের আগে একজন খুব গুরুত্বপূর্ণভাবে বলে গিয়েছিলেন, যার শিক্ষা প্রতিষ্ঠানে, কলা ভবনে সত্যজিৎ ছবি আঁকা শিখতে গিয়েছিলেন, যেখানে তিনি বিনোদ বিহারীর মতো আচার্য পেয়েছিলেন। বিনোদ বিহারীর কাছে ছবি আঁকা শিখেছিলেন সত্যজিৎ,
এবং যে বিনোদ বিহারী সত্যজিৎকে রাবীন্দ্রিক প্রাকৃতিকতার দর্শনে দীক্ষা দিয়েছিলেন। এখন এই যে রবীন্দ্রনাথ, রবীন্দ্রনাথ মনে রাখবেন আপনারা যে মোটামুটি ১৯১৬-১৭ পর রবীন্দ্রনাথ আস্তে আস্তে আমাদের যে নেশন কেন্দ্রিক পাশ্চাত্য আধুনিক সভ্যতা, নেশনের ধারণাকে নেশন স্টেট ব্যবহার করে যে পাশ্চাত্যের আধুনিক সভ্যতার ধারণা ধীরে ধীরে গড়ে উঠছে এবং যেখানে বিজ্ঞান খুব গুরুত্বপূর্ণ, সেই বিজ্ঞানের ধারণাকে রবীন্দ্রনাথ, বিজ্ঞানের মারমুখী ধারণাকে রবীন্দ্রনাথ প্রশ্ন করছিলেন। যে কারণে রবীন্দ্রনাথ মুক্তধারার মতো নাটক লেখেন এবং যে মুক্তধারা নাটকে আপনারা খেয়াল করে দেখবেন যে সেখানে প্রাকৃতিক সম্পদকে ব্যবহার করা হয় বিশেষ প্রযুক্তির সাহায্যে এক দলের জন্য এবং অপর দলের বিপক্ষে। নদীর জল সবাই পেতেন, কিন্তু যন্ত্ররাজ বিভূতি বাঁধ দেওয়ার পর নদীর জল একদল পাবেন এবং একদল পাবেন না, সেটাই স্থির হয়ে যায়। এবং সেখানে রবীন্দ্রনাথ যে যন্ত্ররাজ বিভূতিকে যেভাবে রবীন্দ্রনাথ বন্দনা করেন, বন্দনার জন্য যে মন্ত্র তিনি লেখেন, সেখানে খেয়াল করে দেখবেন যে এটা একেবারে আমাদের খুব গভীর দেখনদারিওয়ালা ধর্মীয় সংস্কারের যে মন্ত্র আমরা রচনা করি, সেই একই রকম মন্ত্র প্রায় বিজ্ঞানের জন্য, যন্ত্ররাজ বিভূতির জন্য রচিত হচ্ছে। নমযন্ত্র বলে সেই মন্ত্র রচনা করা হচ্ছে। তার মানে এখানে যেন, যেমন আমরা অনেক সময় এক সবজান্তা দেবতাকে স্থাপন করি এবং সেই সবজান্তা দেবতাকে পুঁজির অধীশ্বর বানিয়ে তুলি, তেমনি একই রকম ভাবে আমরা বিজ্ঞানকেও পুঁজির অধীশ্বর বানিয়ে তুলি। এবং যখনই পুঁজির অধীশ্বর বানিয়ে তোলা হয়, তখনই দেখা যায় যে সেই বিজ্ঞান তাকে মানুষের কল্যাণের জন্য ব্যবহার না করে অকল্যাণের জন্য ব্যবহার করা হয়, কিছু মানুষের স্বার্থে ব্যবহার করা হয় এবং কিছু মানুষের বিরুদ্ধে ব্যবহার করা হয়। উত্তরকূট এবং শিবতরাই, এই দুটো অঞ্চলের কথা রবীন্দ্রনাথ মুক্তধারায় লিখছিলেন। একদল তারা জল পাবে এবং একদল তারা জল পাবে না। এটা খেয়াল করতে হবে যে প্রযুক্তি এবং বিজ্ঞান এখানে মানুষে মানুষে ভেদ তৈরি করছে, সার্বিক কল্যাণের চরিত্রকে নষ্ট করছে। ঠিক যেভাবে সত্যজিৎ বিজ্ঞানের সঙ্গে পুঁজির আঁতাত সম্পর্ক তৈরি এবং তার ফলে বিজ্ঞান যেভাবে মানুষের, বৃহত্তর মানুষের অকল্যাণ সাধন করবার কাজে ব্যবহৃত হচ্ছে, রবীন্দ্রনাথ যেভাবে বিজ্ঞানকে সমালোচনা করছিলেন, ঠিক সেখান থেকেই সত্যজিৎ যেন স্বাধীন ভারতবর্ষে বিজ্ঞানের সবজান্তা চরিত্রকে এবং রাষ্ট্রনৈতিকভাবে বিজ্ঞানকে ব্যবহার করবার বিরুদ্ধে তিনি তাঁর ভাবনাকে ব্যবহার করছিলেন। এখন প্রশ্ন হলো, যে সত্যজিৎ এই রকম করে বিজ্ঞানের একটা চরিত্রকে, বিজ্ঞানের একটা ঘরানাকে, বিজ্ঞানের প্রয়োগকে এইভাবে সমালোচনা করেন, সেই সত্যজিৎ বিজ্ঞানের কাছ থেকে কী বা চেয়েছিলেন? এখানে মনে রাখতে হবে যে প্রফেসর শঙ্কু এই চরিত্রটি যখন সত্যজিৎ সৃষ্টি করেন, তখন সেটা সৃষ্টি করবার পেছনে নিশ্চয়ই আমরা বলবো যে সাধারণ পাঠকদেরকে, কিশোর পাঠক পাঠিকাকে আমোদ দেওয়া তার উদ্দেশ্য ছিল। এবং সেই জন্যই শঙ্কুর গল্প, আমরা যাকে হার্ডকোর সায়েন্স ফিকশন বলি, শঙ্কুর গল্প হার্ডকোর সায়েন্স ফিকশন নয়। শঙ্কুর গল্প একদিক থেকে আমরা বলবো যে এটা সায়েন্স ফ্যান্টাসির সমগোত্রীয়, কিন্তু এই যে সায়েন্স ফ্যান্টাসির মধ্য দিয়ে সত্যজিৎ একটা বার্তা দেওয়ার চেষ্টা করে। এইবার আমি দেখব যে শঙ্কু ঠিক বিজ্ঞানের ক্ষেত্রে শঙ্কু ঠিক কী কী অবদান। তোমরা যারা ছাত্রছাত্রী রয়েছো তারা হয়তো জানো, শঙ্কুর প্রথম ছবি সন্দীপ রায় করেছেন, সেই ছবি তোমরা দেখেছো এবং সেটা দেখে তোমাদের হয়তো শঙ্কু সম্পর্কে এক ধরনের ধারণা তৈরি হয়েছে। শঙ্কুর চরিত্রের কতগুলো বৈশিষ্ট্য আমরা লক্ষ্য করব। প্রথম হচ্ছে যে শঙ্কু যে সমস্ত জিনিসপত্র আবিষ্কার করে, সেই সমস্ত জিনিসপত্রের পেটেন্ট শঙ্কু নেয় না।
শঙ্কু সেগুলোকে বলে যে এগুলো একমাত্র সেই ব্যবহার করতে পারে, আর কেউ ব্যবহার করতে পারবে না, আর কেউ তৈরি করতে পারবে না। এবং শঙ্কু তার কোনো রকম, বলা যেতে পারে তার কোনো রকম আবিষ্কারই, কোনো রকম উদ্ভাবনী আর্থিক প্রতিষ্ঠার জন্য ব্যবহার করে না। শঙ্কু কি আবিষ্কার করেছে? শঙ্কু এমন ওষুধ বার করেছে যেটা একটা মুখে পুরলে সারাদিনের খাওয়ার সমস্যা মিটে যাবে। শঙ্কু এমন অস্ত্র বার করেছে যে অস্ত্র দিয়ে গুলি করলে মুহূর্তের মধ্যে মানুষ নিশ্চিহ্ন হয়ে যাবে। শঙ্কু এমন রোবট বার করেছে যে রোবট তার একটা মন তৈরি হয়ে যায়। কিন্তু শঙ্কু তার এই সমস্ত যন্ত্রগুলো কখনো বাণিজ্যিক স্বার্থে ব্যবহার করে না। শঙ্কু বিজ্ঞানী, কিন্তু শঙ্কু কখনো অর্থলোভী নয়। দ্বিতীয়ত, শঙ্কু তার সমস্ত আবিষ্কারই তার ছোট্ট ল্যাবরেটরিতে, গিরিডি বলে একটা ছোট্ট শহরে সে থাকে, সেখানে সে তার ল্যাবরেটরিতে, ছোট্ট একটা ল্যাবরেটরিতে দেশজ উপায়ে শঙ্কু তার সমস্ত বলতে পারি তার উদ্ভাবনগুলো সহজে দেশজ উপায়ে তৈরি করে। শঙ্কুর যে রোবট, সেই রোবটের চোখ হচ্ছে মার্বেল, তার স্টিকিং প্লাস্টার দিয়ে সেই রোবটকে জুড়ে দেওয়া হয়েছে, খুব কম পয়সায় সে রোবটকে তৈরি করেছে। এবং বরাবর শঙ্কু যেটা করে যে পাশ্চাত্যের বিজ্ঞানীরা বিজ্ঞান খাতে প্রচুর পরিমাণে অর্থ পান। এই অর্থ কিন্তু দেখা যায় যে এই ভারতীয় বিজ্ঞানী পায় না। এখানে একটা কথা মনে রাখতে হবে, শঙ্কু এই চরিত্রটির বয়স যদি আমরা খেয়াল করি তাহলে দেখতে পাবো যে শঙ্কু চরিত্রটি সত্যজিৎ গল্প লিখতে শুরু করছেন বটে আমাদের দেশ স্বাধীন হওয়ার পর 60-এর দশকে, কিন্তু শঙ্কুর বয়স যদি আমরা বিচার করি তাহলে শঙ্কু ঔপনিবেশিক পর্বে, যখন ইংরেজরা এদেশে ছিল সেই সময় শঙ্কু জন্মগ্রহণ করেছে। এবং আমরা এটাও জানি যে ভারতীয় বিজ্ঞানীরা ঔপনিবেশিক পর্বে অসম্ভব রকম প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতেন। যেমন ধরা যাক যে জগদীশচন্দ্র বসু তিনি যখন বিলেত থেকে এদেশে এলেন এবং তিনি যখন দেখা যাবে যে প্রেসিডেন্সি কলেজে যোগদানের পর তিনি একটা ভালো ল্যাবরেটরি পেলেন না যেখানে তিনি কাজ করতে পারেন। এমনকি তিনি অনেক সময় তার যন্ত্রপাতি যেগুলো বিজ্ঞানের কাজে লাগবে সেগুলো দেখা যায় যে তিনি ব্যবহার করবেন বলে কামারশালায় গিয়ে ছবি এঁকে দিচ্ছেন, কামারশালায় সেগুলো তৈরি হচ্ছে, তিনি নিজে সেগুলো ব্যবহার করছেন। তার ঘরের পাশে, যেখানে প্রেসিডেন্সি কলেজে যেখানে তিনি বসতেন, তার ঘরের পাশে ছোট্ট একটা বাথরুম ছিল, সেই বাথরুমটাকে তিনি ল্যাবে পরিণত করছেন। প্রথম দিকে তার জন্য যে মাইনে বরাদ্দ হয়েছিল তা সাহেব শিক্ষকদের থেকে অনেক কম, ফলে জগদীশচন্দ্র বসু তিনি কিছুতেই প্রথমে বেতন গ্রহণ করতে চাননি, তার মর্যাদায় লেগেছে। এখন এই যে পাশ্চাত্যের সঙ্গে আমাদের দেশজ বিজ্ঞানীদের এক ধরনের পুঁজির অসম লড়াই হয়, যে লড়াই হয়তো সত্যজিৎকে চলচ্চিত্র নির্মাতা হিসেবে সইতে হয়েছিল, সত্যজিৎ সেখানে শঙ্কুকে জিতিয়ে দিচ্ছেন। শঙ্কু দেশজ পদ্ধতিতে, দেশজ ঘরানায়, কম পয়সায় তার উদ্ভাবন সম্ভব হচ্ছে। ফলে এখানে শঙ্কু তার ডায়েরিতে এক জায়গায় লেখে যে সে জানাতে চায় যে ভারতীয় বিজ্ঞানী কিভাবে খুব কম খরচে তার দেশজ ল্যাবরেটরিতে কাজ করছে সেটা বিশ্বের লোক জানুক। ফলে শঙ্কু চরিত্রের মধ্যে সত্যজিতের এক ধরনের স্বাদেশিকতা বোধ কাজ করে যাচ্ছে। সত্যজিৎ জানতেন যে ঔপনিবেশিক পর্বে ভারতবর্ষের বিজ্ঞানীরা ভারতবর্ষের মানুষদের প্রতি সাহেবদের যে তুচ্ছতাচ্ছিল্য, তার বিরুদ্ধে তারা দাঁড়িয়েছিলেন। ফলে শঙ্কু চরিত্রের মধ্যে এই জাতীয় স্বাদেশিকতা রয়েছে, স্বাদেশিকতার বীজ রয়েছে, এবং বিদেশে সর্বত্র শঙ্কু বিখ্যাত বিজ্ঞানীদের কাছে অসম্ভব আদৃত, সবাই শঙ্কুকে সম্মান করে। এটা খেয়াল করবার মতো। এইবার যদি শঙ্কুর অ্যাডভেঞ্চারগুলো আমরা খেয়াল করি তাহলে আমরা কতগুলো জিনিস জানতে পারব। শঙ্কু আগাগোড়া বিজ্ঞানের জগতে একদল লোকের সঙ্গে লড়াই করেন যারা খারাপ বিজ্ঞানী, যারা দুষ্টু বিজ্ঞানী, যারা বিজ্ঞানকে তাদের অর্থ উপার্জনের,
উপায় হিসেবে ব্যবহার করেন। শঙ্কু মাঝে মাঝে এমন সমস্ত অ্যাডভেঞ্চারে জড়িয়ে পড়েন যেখানে তাকে রাজনৈতিক প্রতিস্পর্ধীদের সঙ্গে লড়াই করতে হয়। যেমন জার্মানিতে দেখা যায় যে তারা নিওনাৎসি তাদের উদ্ভব হচ্ছিল, এই নিওনাৎসিদের বিরুদ্ধে শঙ্কু লড়াই করছেন, এবং এই নিওনাৎসিদের যে নেতা শঙ্কু একটা অপারেশন করে তার মস্তিষ্ক বদল করে দিচ্ছেন। মস্তিষ্ক বদল করে দেওয়ার পর দেখা যাচ্ছে যে এই নিওনাৎসিরা আর লড়াই করতে পারছে না। শঙ্কুকে আমরা মাঝে মাঝে দেখি যে শঙ্কু অধিকাংশ ক্ষেত্রে না মানুষই জগতের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করে। শঙ্কু একটা চমৎকার বুদ্ধিমান কাককে পেয়েছিল। শঙ্কুর কাহিনীতে আমরা একটা আশ্চর্য জন্তুকে পাই। এই আশ্চর্য জন্তু কি করে? এই আশ্চর্য জন্তুকে প্রহ্লাদ গিরিডির বাজার থেকে পেয়েছিল, নিয়ে এসেছিল। এই আশ্চর্য জন্তুর অসম্ভব অভিযোজন ক্ষমতা, প্রয়োজন মাফিক প্রতিকূল পরিস্থিতিতে তার হাতে নখ তৈরি হয়ে যায়, কখনো কখনো তার গায়ে লোম গজায়, কখনো কখনো সে ক্যামোফ্লেজ করতে পারে। এই আশ্চর্য জন্তুকে নিয়ে শঙ্কু বিদেশে পাড়ি দিয়েছিল, কিন্তু তারপর সেখানে সে দেখতে পায় যে এই আশ্চর্য জন্তু তাকে দখল করে একজন লোভী মানুষ চিড়িয়াখানায় পুড়তে চাইছে। কিন্তু শেষ পর্যন্ত দেখা যায় যে আশ্চর্য জন্তু নিজেকে এই লোভের চক্র থেকে বার করে আনতে পারছে। তার মানে এই যে শঙ্কুর একটা বেড়াল আছে, তার নাম নিউটন, যে কাকের সঙ্গে শঙ্কু কমিউনিকেট করতে পারে তার নাম কর্ভাস, এই আশ্চর্য জন্তুর সঙ্গে শঙ্কুর দেখা হয়। তার মানে এই যে না মানুষই জগৎ, যে জগৎটা মানুষের ধারণার বাইরে, যে জগৎটাকে বিশেষ এক ধরনের বৈজ্ঞানিক ধারণা, বৈজ্ঞানিক জয়ের ধারণা, যে জগৎটাকে একদম স্বীকার করতে চায় না, সেই জগৎটার অধিকার, সেই জগৎটার সঙ্গে সখ্যের অধিকার শঙ্কুর রয়েছে। শঙ্কু তাদের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করতে চায়। শঙ্কু আর কি করে? শঙ্কু জাপানে গেছে, জাপানে গিয়ে কম্পিউটার নিয়ে তারা কাজ করছে। শঙ্কুর এটা একাধিক গল্পে হয়েছে। সেটা হচ্ছে বিজ্ঞানীরা যে যন্ত্র বানাতে চান, সেই যন্ত্রগুলো অনেক সময় বিজ্ঞানীদের পরিকল্পনাকে অতিক্রম করে যায়। বিজ্ঞানীদের আর কোনো নিয়ন্ত্রণ সেই যন্ত্রের ওপরে থাকে না। অর্থাৎ এই যে যন্ত্রগুলো তাদের নিজস্ব সরাট একটা জগৎ তৈরি হচ্ছে, এবং সেখানে শঙ্কু একটা অদ্ভুত মন্তব্য করেন। শঙ্কু মন্তব্য করেন যে মানুষের সবকিছু জেনে ফেলবার অধিকার একটা সীমা আছে। মানুষ সবকিছু জানতে পারবে না, সবকিছু তার পক্ষে জানা সম্ভব নয়। বিজ্ঞানের এই সবজান্তাপনার বিরুদ্ধে বৈজ্ঞানিক হিসেবে শঙ্কু কোথাও এক ধরনের প্রতিরোধ তৈরি করেন। দ্বিতীয় কাজ শঙ্কু যেটা করেন, সেটা শঙ্কু বলেন যে কিছুতেই প্রকৃতির যে ভারসাম্য, প্রকৃতির যে কৃতিত্ব, প্রকৃতির যে আশ্চর্য, সেটাকে অতিক্রম এখনো বিজ্ঞান করতে পারেনি, করতে পারবে না। ফলে শঙ্কু কখনো বিজ্ঞানের সঙ্গে প্রকৃতির সম্পর্ক প্রতিস্পর্ধী বা লড়াইয়ের সম্পর্ক, এটা শঙ্কু মনে করে না। শঙ্কু মনে করে যে বিজ্ঞানের সঙ্গে প্রকৃতির সম্পর্ক সহযোগের সম্পর্ক। রবীন্দ্রনাথও ঠিক এই কথাটাই বলতে চেয়েছিলেন। রবীন্দ্রনাথ বারবার মনে রাখতে হবে যে গান্ধী বিজ্ঞান সম্পর্কে যতটা রক্ষণশীল, রবীন্দ্রনাথ বিজ্ঞান সম্পর্কে ততটা রক্ষণশীল ছিলেন না। রবীন্দ্রনাথ প্রয়োজন মাফিক বিজ্ঞানকে প্রয়োগ করেন, বিজ্ঞানকে ব্যবহার করেন, কিন্তু রবীন্দ্রনাথ একটা কথা সবসময় বলবার চেষ্টা করেন, একটা কথা সবসময় ভাববার চেষ্টা করেন, সেটা হচ্ছে এই যে বিজ্ঞান যেন কখনোই প্রকৃতির সঙ্গে প্রতিস্পর্ধী সম্পর্কে না যায়, এবং বিজ্ঞান যেন কখনোই মানুষের ক্ষমতার দখলি সত্ত্ব কায়েম করবার আয়ুধ না হয়ে ওঠে। এটা রবীন্দ্রনাথের বিশ্বাস, এটা রবীন্দ্রনাথের দর্শন, রবীন্দ্রনাথের আদর্শ, যেটা সত্যজিতেরও দর্শন, সত্যজিতেরও আদর্শ, এবং শঙ্কু চরিত্রের মধ্য দিয়ে এই কথাটা বলবার চেষ্টা করেন সত্যজিৎ।
এখন এই যে বিজ্ঞানের আবিষ্কার, বিজ্ঞানের জয়লাভ, বিজ্ঞানের দাঁড়াবার জায়গা, বিজ্ঞানকে জিতিয়ে দেওয়ার জায়গা, এটা তো চলচ্চিত্রকার সত্যজিৎও একসময় অস্বীকার করেন। আপনাদের মনে পড়ে যাবে প্রতিদ্বন্দ্বী এই সিনেমার কথা। আমি ইচ্ছে করেই সত্যজিতের শঙ্কু কাহিনীর পাশাপাশি এই ছবিগুলির কথা এখানে বলছি, আনবার চেষ্টা করছি। সেখানে প্রতিদ্বন্দ্বী ছবিতে আপনারা জানেন যে উপন্যাসের যে চরিত্র আর সত্যজিতের ছবির যে চরিত্র সম্পূর্ণ আলাদা। উপন্যাসকে সত্যজিৎ অনেকটা বদলে দিয়েছেন, সঙ্গত কারণেই সত্যজিৎ করেনও বটে। এবং সেখানে ইন্টারভিউ দিতে গিয়ে একজনকে জিজ্ঞেস করা হয়েছে যে বিগত সময়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা কি। সে বলে ভিয়েতনামের যুদ্ধ। তখন যারা ইন্টারভিউ নিচ্ছিলেন তারা জিজ্ঞেস করেন যে কেন চাঁদে যে মানুষ নামলো এটা তোমার কাছে গুরুত্বপূর্ণ বলে মনে হয় না। এখন সত্যজিতের গল্পে এই রকম প্রশ্ন এবং প্রসঙ্গ বারে বারেই উঠে আসে যে চাঁদে যে মানুষ নামলো সেটা খুবই গুরুত্বপূর্ণ ঘটনা, কিন্তু তাতে সাধারণ মানুষের খাওয়া পড়ার সমস্যা কি মিটল? অর্থাৎ যে বিজ্ঞান আমাদের অনবরত অন্য জয়যাত্রার কথা বলে, অথচ যে বিজ্ঞান আমাদের প্রাথমিক যে সমস্যাগুলো, সেই সমস্যাগুলো সমাধান করবার কোনো চেষ্টা করে না, তাকে সত্যজিৎ সমর্থন করতে পারেন। এখন এই যে বিজ্ঞানের চরিত্র, এই বিজ্ঞানের চরিত্রের পাশাপাশি মনে রাখতে হবে যে সত্যজিৎ সবসময় আরেকটা কাণ্ডও করেন। সেটা হচ্ছে বিজ্ঞান দিয়ে তিনি ধর্মের বুজরুকিকে একেবারে ভেঙে দেওয়ার চেষ্টা করেন। আমি সত্যজিতের গণশত্রু ছবিটার কথা বলবো, এনিমি অব দ্য পিপল, ইবসেনের নাটক। সেখান থেকে সত্যজিৎ তার গণশত্রু ছবিটি তৈরি করছেন। সমস্যাটা অন্য জায়গাতে নিয়ে গেছেন। সেখানে একটা মন্দির রয়েছে, সেই মন্দিরকে ঘিরে এক ধরনের, আপনারা জানেন যে আধ্যাত্মিক ট্যুরিজম তৈরি হয়, এবং সেই আধ্যাত্মিক ট্যুরিজম প্রচুর পরিমাণে মন্দিরকে ঘিরে অর্থের উৎপাদন করে। এবং সেখানে দেখা যায় যে সেই মন্দিরের চরণামৃত যে পাইপলাইনের জলে তৈরি হয়, সেই পাইপলাইন ফেটে গেছে এবং চরণামৃত দূষিত হয়েছে, মানুষের পেটের রোগ হয়েছে। একজন ডাক্তার সেই কথা বলেন, কিন্তু ডাক্তারের সেই কথাকে অস্বীকার করা হয়। তার কারণ মন্দির যারা করেছেন, মন্দিরকে পুঁজি হিসেবে ব্যবহার করে ব্যবসা যারা করছেন, তারা 2-3 দিনও মন্দির বন্ধ রাখতে নারাজ। তার কারণ হচ্ছে এই যে এতে তাদের ব্যবসার ক্ষতি হবে, এবং দ্বিতীয় ক্ষতি যেটা হবে যে মন্দিরের চরণামৃত দূষিত হয়েছে, এটা মন্দিরের প্রতি অন্ধবিশ্বাসকে একেবারে ভেঙে দেবে। ফলে এখানে খেয়াল করলে দেখা যাবে যে সত্যজিৎ এখানে বিজ্ঞানের ভূমিকা এইভাবে ব্যবহার করছেন। এখানে বিজ্ঞান মনস্কতার ভূমিকা, এখানে কিন্তু প্রযুক্তির ভূমিকা নয়। যে পুঁজির অংশী হয়ে প্রযুক্তি মানুষের ওপর ক্ষমতার দখল করে, সেই পুঁজির কথা সত্যজিৎ এখানে বলছেন না, এখানে বিজ্ঞান মনস্কতার কথা বলছেন। সেই বিজ্ঞান মনস্কতা এখানে কি করছে না, এই বিজ্ঞান মনস্কতা এখানে দেখা যাবে যে ধর্মীয় পুঁজিতান্ত্রিক ব্যবসার বিরোধিতা করছে। আপনারা যারা মন দিয়ে সত্যজিতের ফেলুদার গল্প পড়েছেন, যারা জয় বাবা ফেলুনাথ পড়েছেন, তারা সেখানে মছলি বাবার কথা পড়েছেন, যে মছলি বাবার জারি জুরি ফেলুদা স্বয়ং ভেঙে দিয়েছিল, যে মছলি বাবার সঙ্গে মগনলাল মেঘরাজের আঁতাত ছিল এবং ফেলুদা সেটা ধ্বংস করে দেয়। ফেলুদার গল্পে এরকম কাহিনীও আপনারা পড়েছেন যে প্ল্যানচেটের ভরণ করা হতো, প্ল্যানচেটের আসরে ফেলুদা ঢুকে প্ল্যানচেটের ভরণকে ভেঙে দিয়েছে। তার মানে যেখানে যেখানে মানুষকে ঠকানোর কাজে এবং পুঁজি ব্যবহার করে ধর্মকে ব্যবসার কাজে ব্যবহার করা হয়, সেখানে ধর্মের প্রতিস্পর্ধী হিসেবে সত্যজিৎ বিজ্ঞানকে প্রয়োগ করেন। বিজ্ঞান মনস্কতা সেখানে ধর্মের এই অন্ধত্বকে বিনষ্ট করে। সত্যজিৎ যেমন ধর্মের অন্ধত্বকে প্রশ্ন করেন, তেমনি সত্যজিৎ বিজ্ঞানের অন্ধত্বকেও প্রশ্ন করেন। এটাই হচ্ছে সত্যজিতের বিজ্ঞান দর্শনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক। যেখানে আমরা জানি যেখানে ধর্মের অন্ধত্ব, ধর্মের ব্যবসা, সেটাকে সত্যজিৎ প্রশ্ন করলেন। একইভাবে যেখানে বিজ্ঞান ধর্মের মতোই অন্ধত্বের অধিকারী, মানুষকে মুক্ত করার বদলে মানুষকে একেবারে প্রযুক্তির দাস বানিয়ে ফেলতে চায়, সেখানেও সত্যজিৎ হস্তক্ষেপ করেন এবং সেখানে তিনি বিজ্ঞানকে প্রশ্ন করেন এবং প্রকৃতিকে সেখানে খুব গুরুত্বপূর্ণভাবে
প্রকৃতির সঙ্গে মানুষের সহবাসকে খুব গুরুত্বপূর্ণভাবে সেখানে নিয়ে আসেন। এখন সত্যজিতের এই যে বিজ্ঞান দর্শন, এই যে বিজ্ঞান ভাবনা, এটা আমার মনে হয় যে স্বাধীনতা পরবর্তী ভারতবর্ষে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। কারণ স্বাধীনতা পরবর্তী ভারতবর্ষে জওহরলাল নেহেরু যখন আমাদের এদেশে সায়েন্টিফিক টেম্পারামেন্টের কথা বলেন, তখন নিশ্চয়ই জওহরলাল তার মাথাতে এমন একটা রূপকল্প কাজ করে যাচ্ছে, এমন একটা আদিকল্প কাজ করে যাচ্ছে, যেখানে জওহরলাল বিজ্ঞানকে সর্বরোগহর এমন একটা জায়গাতে নিয়ে যাওয়ার কথা ভাবছিলেন। সত্যজিৎ সেটা ভাবেন না, এবং সত্যজিৎ খুব যত্ন করে, আমরা জানি যে সাইলেন্ট স্প্রিং এর মতো অদ্ভুত বই পরে লেখা হবে, যেখানে দেখানো হবে যে কি করে পরিবেশ এবং প্রকৃতি ধ্বংস হয়ে যাচ্ছে, পাখিরা আর জল খেতে আসবে না, একটা ভয়ঙ্কর নিস্তব্ধতার, নিস্তব্ধ বসন্তের ছবি সাইলেন্ট স্প্রিং এর মতো বইতে আঁকা হয়েছে। সত্যজিৎ এই কারণে খুব গুরুত্বপূর্ণ যে সত্যজিৎ একেবারে রাবীন্দ্রিক আদর্শ মেনে, রাবীন্দ্রিক ভাবনাকে সম্প্রসারিত করে বিজ্ঞানকে এমন একটা জায়গাতে ব্যবহার করতে চান যেখানে বিজ্ঞান প্রকৃতির অনুসারী, প্রকৃতির সঙ্গে তার সামঞ্জস্যপূর্ণ সহবাস হবে। এবং শঙ্কু এমনই একটা চরিত্র। শঙ্কু যে রাগী শঙ্কু, যে শঙ্কু 61 সালে তৈরি হয়েছিল রাগী একজন মানুষ হিসেবে, যাকে সত্যজিৎ এক সময় ভেবেছিলেন যে আর্থার কোনান ডয়েলের যে চ্যালেঞ্জার, প্রফেসর চ্যালেঞ্জার বলে যে চরিত্র, সেই প্রফেসর চ্যালেঞ্জারের আদলে তিনি শঙ্কুকে গড়ে তুলছেন বুঝিবা। কিন্তু পরে আমরা দেখব যে শঙ্কু একেবারে দেশজ চরিত্র তৈরি হয়ে গেছেন, এবং তার জীবনের একেবারে শেষ গল্প শঙ্কু কাহিনী স্বর্ণপর্ণী বলে যে গল্প, সেখানে দেখা যাবে যে শঙ্কু একদম ভেষজ গাছপালা দিয়ে তার ওষুধ বানাচ্ছে, যে ওষুধ ক্যান্সার রোগের নিরাময় সম্ভব করছে। ফলে শঙ্কুকে কোথাও ভারতীয় স্বাদেশিক দেশজ ভাবনার সঙ্গেও সত্যজিৎ উন্নীত করে দেন, কিন্তু সেখানেই আটকে রাখেন না, তাকে এক সার্বিক মানবিকতার জগতে প্রতিষ্ঠা দেন। শঙ্কুর মতো বিশ্বচারী বাঙালি বৈজ্ঞানিক কজন? মনে রাখতে হবে যে ফেলুদার থেকেও কিন্তু শঙ্কুর এই বৈশ্বিক ভ্রমণের সংখ্যা অনেক বেশি। ফেলুদার থেকেও শঙ্কু বিশ্বচারী। এখন এই যে বিজ্ঞানের দর্শন, এই যে বিজ্ঞানের ভাবনা, মনে রাখতে হবে সত্যজিৎ তার পারিবারিক ঘরানার সূত্রেই বিজ্ঞান মনস্কতা পেয়েছিলেন। সত্যজিৎ সুকুমার রায়ের ওপর যে তথ্যচিত্র, তার পিতার ওপর যে তথ্যচিত্র তিনি তৈরি করেছেন, সেখানে উপেন্দ্র কিশোরকে বিজ্ঞানী হিসেবে চিহ্নিত করেছিলেন তিনি। আমরা জানি যে সুকুমারও অসম্ভব বিজ্ঞান মনস্ক, এবং সুকুমার মাঝে মাঝে বিজ্ঞানীদের খামখেয়াল নিয়ে নানা রকম চরিত্র তৈরি করেন। নিধিরাম পাটকেল বলে একটা চরিত্র তৈরি করেছিলেন, হেসরাম হুঁশিয়ারি বলে তার একটা চরিত্র ছিল। এই হেসরাম হুঁশিয়ারি বা নিধিরাম পাটকেলের মতো চরিত্র হয়তো আমরা দেখব যে সত্যজিৎ তার শঙ্কু চরিত্রের মধ্যে তার আদল রয়ে গেছে। কিন্তু মনে রাখতে হবে যে সত্যজিৎ স্বাধীন ভারতবর্ষে তার শঙ্কু চরিত্রের বিন্যাস করছেন, শঙ্কু চরিত্রকে সাজাচ্ছেন, শঙ্কু চরিত্রকে স্বাধীন ভারতবর্ষের যে রাষ্ট্রীয় বিজ্ঞান প্রকল্প, তার বিপ্রতীপে দাঁড়িয়েই যেন কতগুলো কথা শঙ্কুকে দিয়ে তিনি বলাচ্ছেন, যে কথাগুলো আবার ফিরে আসবে আমরা জানি আমাদের আগন্তুকে মনমোহনের কথায়। এখানে একটা গুরুত্বপূর্ণ কথা আমি বলবো, আমি অনেকক্ষণ ধরে বলছি, আমি আর খুব বেশিক্ষণ সময় নেব না, আমি মোটামুটি আমার ধারণা যে আমি 40 মিনিট বলে ফেলেছি, ফলে আমি খুব বেশিক্ষণ সময় আর নেব না। আমি আরও কতগুলো ধারণার কথা একটু শঙ্কুর সূত্রে মনে করিয়ে দেবার চেষ্টা করব। সেটা হচ্ছে এই যে আমরা যারা বৈজ্ঞানিকতায় বিশ্বাস করি, তারা অনেক সময় বিজ্ঞানের সূত্রে ক্রমিক প্রগতিশীল সময়ের ধারণায় বিশ্বাস করি। যে আমরা মনে করি যে আদিম মানুষ অসভ্য ছিল, মানুষ ক্রমপ্রগতিশীল হয়েছে, ক্রমে সভ্য হয়েছে, একটা সময়ের পর সে সভ্য হলো, বিজ্ঞান তাকে সভ্য করল। কিন্তু সত্যজিতের ধারণা, সত্যজিৎ যেটা বলবার চেষ্টা করেন, বিশেষ করে শঙ্কু কাহিনীতে কেভম্যানকে আমরা পাই যে একটা জায়গাতে বিবর্তন হয়নি। কোচাবাম্বার গুহা বলে একটা গুহার বিবরণ সেখানে আছে, যে একজন কেভম্যান, শেষ কেভম্যান, সে বেঁচে আছে এবং সে প্রস্তর যুগের মানুষ।
তার একটা ল্যাবরেটরি আছে। সে বলে যে পাথরই আমার বন্ধু, পাথরই আমার শত্রু। যেটা করেন শঙ্কু সেটা হচ্ছে মাঝে মাঝেই যেটা হয় শঙ্কু কাহিনীতে, যে আমাদের সভ্যতা কোনো একটা সময় যেন চূড়ান্ত একটা জায়গায় পৌঁছয়, আবার সেটা শেষ হয়ে যায়, ধ্বংস হয়, আবার নতুন বিজ্ঞানের জন্ম হয়। যেমন শঙ্কু বাগদাতে একটা বাক্স পেয়েছে, সেই বাক্সের মধ্যে সে অতীত ইতিহাসকে জানতে পারছে, সেটা এক ধরনের মেকানিজম। বা এই যে কেভ ম্যান, তার একটা মেকানিজম ছিল। অর্থাৎ বিজ্ঞানের ক্রমপ্রগতিশীলতায় সত্যজিৎ বা শঙ্কু বিশ্বাস করছেন। তারা বিশ্বাস করছেন যে যে কোনো মুহূর্তে, যে কোনো সময়, সভ্যতার যে কোনো আঙ্গিকে বিজ্ঞানের একটা বিশেষ উত্থান হতে পারে, সেখানে আমরা রিচ করতে পারবো না, পৌঁছতে পারবো না। কেভম্যান যে প্রযুক্তিতে বিশ্বাস করত, যে প্রযুক্তি ব্যবহার করে সে তার ছোট ছোট যন্ত্রগুলো বানিয়েছিল, সেগুলো আমরা এখন আর চাইলেও বানাতে পারবো না। বা কেভম্যান যে ছবি এঁকেছিল, আলতামিরার গুহায় যে ছবি আঁকা হয়েছিল, সেই ছবি আমরা এখন আর আঁকতে পারবো না। তার মানে আমার কোনো হক নেই, আমার কোনো অধিকার নেই যেখানে আমি আমাকে সভ্য বলবো এবং আদিম মানুষকে বর্বর বলবো। অর্থাৎ এখানে সত্যজিৎ বিজ্ঞানের সূত্রে যেটা বলবার চেষ্টা করেন, যে আমি নিজেকে সভ্য, নিজেকে আধুনিক, নিজেকে বিজ্ঞান মনস্ক বলে আমার পূর্বতনকে অসভ্য বলবো, বর্বর বলবো, এই ক্রমপ্রগতিশীলতার ধারণাকে সত্যজিৎ অস্বীকার করেন। এবং এটা আগন্তুকে সেটা আরো স্পষ্ট করে ধরা পড়েছে। ফলে এখানে সত্যজিৎ যেন বিজ্ঞানের বিশেষ ধ্রুববাদী, সবজান্তা, ক্রমপ্রগতিশীলতার ধারণায় বিশ্বাসী, পরীক্ষামূলকতাকেই একমাত্র সত্য বলে বিশ্বাস করে যে বিজ্ঞান, সেই বিজ্ঞানকে সত্যজিৎ প্রশ্ন করে। শঙ্কুর কাহিনীতে এমন অনেক উপাদান থাকে যেগুলো স্বাভাবিক সাধারণ পরীক্ষামূলকতা দিয়ে প্রমাণ করা যায় না। সত্যজিৎ মনে করেন যে একদিন এই সমস্ত বিষয়গুলো বিজ্ঞানের অন্তর্গত হবে। এর অর্থ এই নয় যে সত্যজিৎ এগুলো কুসংস্কার হিসেবে মানুষকে অধিকার করবার বিষয় হিসেবে ব্যবহার করবেন। মনে রাখবেন যে সত্যজিৎ একেবারে একেবারে শেষে যখন গুপিবাঘার তৃতীয় ছবি, যেটার পরিচালক সত্যজিৎ নন কিন্তু কাহিনীকার সত্যজিৎ, সেখানে যখন ওই বিশেষ শক্তি ব্যবহার করে একজন গুরু তিনি গুপিবাঘাকে বশ করতে চাইছেন, তখন তার বিরুদ্ধে গুপিবাঘা শেষ পর্যন্ত দাঁড়াচ্ছে। ফলে যেখানে আমাদের যুক্তির বাইরের শক্তিগুলি দিয়ে মানুষকে বশীভূত করবার এবং ক্ষমতা কায়েম করার চেষ্টা হয়, সত্যজিৎ সেই ক্ষমতার বিরোধী। কিন্তু সত্যজিৎ এটাও মনে করেন যে বিজ্ঞানের যে পরীক্ষামূলকতার ঘরানা, তার বাইরে বিজ্ঞান ভাবনার আরো কতগুলো পরিসর থাকতে পারে। এই হচ্ছে সত্যজিতের বিজ্ঞান দর্শন, যে বিজ্ঞান দর্শনের পরিচয় আমরা সত্যজিতের শঙ্কু কাহিনীতে, সত্যজিতের ছবিতে, সত্যজিতের ফেলুদা কাহিনীতে পেয়ে থাকি। আমার মনে হয় যে আমি সত্যজিতের বিজ্ঞান ভাবনা সম্পর্কে অনেকটা কথা বলে ফেলেছি। আপনারা অনেকে আমার এই বলা মন দিয়ে শুনেছেন। আপনাদের সকলকে আমি ধন্যবাদ জানাই এবং আমি অনুরোধ করব যে আমার এই বলা যদি সত্যজিতের লেখাগুলির প্রতি, সত্যজিতের গল্পেও, সত্যজিতের শঙ্কু কাহিনী, সত্যজিতের ফেলুদা এবং সত্যজিতের অন্যান্য বিষয়গুলি সম্পর্কে আপনাদের আগ্রহ জাগিয়ে তোলে, তাহলে আমার এই বলাটুকু সার্থক হবে। এইটুকু বলে আমি আমার এই আলোচনা শেষ করছি। আপনাদের সকলকে নমস্কার, ধন্যবাদ।